বিমানবন্দরে কার গাড়ি কতটা ঢুকলো, কে কতটা পায়ে হেঁটে গেলেন সেটা নিয়ে আমরা যারা বাসে, ট্রেনে, অটোতে করে যাতায়াত করি, পায়ে হেঁটে যাতায়াত করি, তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে কলকাতায় এসেছিলেন। তিনি বিহারে ফিরে গেছেন, সেখানে একটি জনসভায় বক্তৃতা দেবেন এবং আপনারা জানেন যে 14 তারিখ তার রাত্রিবাস ছিল কলকাতার রাজভবনে এবং তারপরে সকাল থেকে তিনি ফোর্ট উইলিয়ামে একটা অনুষ্ঠানে, সেনা কর্তাদের অনুষ্ঠানে, যার নাম 16th কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, এবং এটা 3 দিনের কর্মসূচি, 15, 16, 17 3 দিন চলবে। এই কনফারেন্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এর পাশাপাশি সিডিএস জেনারেল অনিল চৌহান, এর পাশাপাশি 3টে যে সশস্ত্র সেনাবাহিনী রয়েছে, স্থল সেনা, বায়ুসেনা এবং নৌসেনা, তাদের যে সবচেয়ে পদস্থ কর্তা, সবচেয়ে যিনি উঁচু পদে রয়েছেন, তারাও উপস্থিত ছিলেন। সেনা অন্যান্য গোটা দেশের বিভিন্ন যারা কমান্ডার রয়েছেন তারাও ছিলেন। সেখানে কি হলো সেটাই তো বড় খবর, সেটাই তো আপনারা জানতে চান, সেটাই তো আমরা জানতে চাই। দেখুন, 3 দিন ধরে আলোচনা চলবে। প্রথম দিনে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং আমরা বিশেষ একটি সূত্রে যা যা খবর পাচ্ছি তার মধ্যে যতটুকু বলা যায় ততটুকুই আমরা বলছি, এবং তার ফলে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম মাথায় হাত পড়ে গিয়েছে। যা সিদ্ধান্ত হয়েছে, আপনারা অবশ্যই এই চ্যানেলের এই ইভেন্টটিকে, এই কন্টেন্টটাকে মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না, এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করার সুযোগ পাননি বা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং শোনার পরে যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী, সিডিএস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের একটা আলাদা করে বৈঠক হয়েছে। সেখানে যেটা আলোচনা হয়েছে যে ভারত এবং বাংলাদেশের যত বড় সীমান্ত, 4000 কিলোমিটারেরও বেশি যে সীমান্ত, তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2216 কিলোমিটার। 2216 কিলোমিটার শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত, আন্তর্জাতিক যে সীমান্ত, তার মধ্যে 1647 কিলোমিটার কাঁটাতার দেওয়া আছে। বাকি 569 কিলোমিটারেরও বেশি মুক্ত আছে, কোনো কাঁটাতার নেই। কারণ কি বলছি, এর মধ্যে 456 কিলোমিটার, মানে 569 কিলোমিটারের মধ্যে 456 কিলোমিটার কাঁটাতার দেওয়া সম্ভব, অর্থাৎ সেখানে ল্যান্ড রয়েছে, আর বাকিটা নদী রয়েছে। নদীর ওপর দিয়ে তো আর কাঁটাতার দেওয়া যায় না, সম্ভব হচ্ছে 456 কিলোমিটার। এর মধ্যে 77 কিলোমিটার মাত্র কাঁটাতার দেওয়ার জন্য এ রাজ্যের সরকার জমি দিয়েছে। নিয়মটা হচ্ছে, এ রাজ্যের সরকারকে জমি অধিগ্রহণ করতে হবে। যারা জমি মালিক বা কোনো সরকারি জমি যদি থাকে, সেটা লিখিতভাবে সেনার হাতে তুলে দিতে হবে, যে এজেন্সি কাজ করছে তার হাতে তুলে দিতে হবে, না হলে সে কাঁটাতারটা দেবেন কি করে তারা। 378 কিলোমিটার জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার তারা সেনার হাতে তুলে দেয়নি। এই কারণে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না, এবং এই কারণে লুকিয়ে চুরিয়ে, কখনো গর্ত খুঁড়ে, কখনো চোরাচালান করার জন্য, পাচার করার জন্য, অথবা অনুপ্রবেশ করার জন্য এই সীমান্ত যে নিয়ম, সীমান্ত যে নীতি, সেটা লঙ্ঘিত হচ্ছে। রাতের পর রাত এই কাণ্ড হয়ে চলেছে। গরু পাচার হচ্ছে, ফেন্সিডিল পাচার হচ্ছে, ড্রাগ পাচার হচ্ছে, গাঁজা পাচার হচ্ছে, মানে যা তা চলছে। দেখুন, আপনারা বলবেন বা তৃণমূলের যারা অনুগামী তারা বলবেন বিএসএফ কি করছে। বিএসএফ আছে, বিএসএফ আছে, কিন্তু বিএসএফ যদি একটুখানি বাড়তি সতর্কতা দেখাতে চায়, তখন তো গেল রব উঠবে। তখন বলবে নিরীহ গ্রামবাসীদের উপরে অত্যাচার করা হচ্ছে, নিরীহ যারা গ্রামবাসী তারা গরু চড়াতে যাচ্ছেন, সেই গরুকে ধরা হচ্ছে। ফলে অনেক সময় কিছুটা ছাড় দেওয়া হয়, কিছুটা স্থানীয় গ্রামবাসীদের ছদ্মবেশে যারা থাকেন সেই পরিচয় জানতে অসুবিধে হয়, কারণ এপারের মানুষ ওপারের মানুষ একই ভাষায় কথা বলেন, তারা একই রকমের পোশাক পরিচ্ছদ তারা পরিধান করেন, এবং মূলত আপনারা দেখবেন যে যারা সীমান্তবর্তী এলাকা, সেখানে পুরুষেরা লুঙ্গি পরে থাকেন এবং তাদের অনেকের দাড়ি থাকে, অনেকের থাকে না, কিন্তু তাদের যে কথ্য যে ভাষা, সেই কথ্য ভাষার মধ্যে একটা মিল রয়েছে। ফলে অনেক কনফিউশন তৈরি হয়। আর একটা অভিযোগ ওঠে, স্থানীয় পুলিশ তারা সেনাবাহিনীকে সাহায্য করেন না।
সেনাবাহিনীর যারা জওয়ানরা তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভিন রাজ্য থেকে আসেন, ফলে ভাষাগতভাবে বোঝার, চেনার, জানার কিছুটা খামতি থেকে যায়। সেক্ষেত্রে কি হয়, যদি যৌথভাবে কাজ করতেন তারা, যদি পুলিশ তাদেরকে সাহায্য করত, তাহলে এই পাচার, এই অনুপ্রবেশ আটকানো অনেক বেশি সহজ হতো। এবার আসি প্রধানমন্ত্রীর যে আজকের যে কর্মসূচি ছিল, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, যেখানে প্রতিরক্ষামন্ত্রী, যেখানে নিরাপত্তা উপদেষ্টা, যেখানে সিডিএস জেনারেল অনিল চৌহান তারা ছিলেন, সেই বৈঠকে কি হয়েছে? সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে যে অনেক হয়েছে, অনেকবার চিঠি চাপাটি করা হয়েছে, অনেকবার জানানো হয়েছে, এবারে সরাসরি সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে কাঁটাতারের বেড়া টেনে দেওয়া হবে। এবার রাজ্যের ঘাড়ে চলে যাবে, রাজ্য সেই জমি অধিগ্রহণ করলো, সেই কৃষককে ক্ষতিপূরণ দিল কি দিল না। অর্থাৎ দেশের স্বার্থের জন্য রাজ্য সরকারের যদি অনীহাও থাকে, যদি কোনো জমিদাতার অনীহাও থাকে, দেশকে সুরক্ষিত রাখার জন্য, দেশের নিরাপত্তাকে সুরক্ষিত রাখার জন্য, অনুপ্রবেশকে রোখার জন্য, পাচারকে রোখার জন্য, এবারে কি হবে, যারা বেড়া দেওয়ার কাজ করেন যে এজেন্সি, তারা অনুমতি পেয়ে যাবেন। তাদেরকে কেন্দ্রীয় সরকারের তরফে, সেনার তরফে অনুমতি দিয়ে দেওয়া হবে। অবশ্যই একটা আদালত থেকে অনুমতি নেওয়া হবে, এবং যেহেতু জাতীয় স্বার্থ কাজ করছে, সেই কারণে যে যে এলাকায় এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া নেই, সেখানে কাঁটাতারের বেড়া লেগে যাবে। এবার কি হবে? এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তৃণমূলের নেত্রী, তাদের কি হবে? তারা তো দাবি করেন যে এই যে লুঙ্গি বাহিনী, রোহিঙ্গা বাহিনী, দাড়ি বাহিনী, টুপি বাহিনী, তারা ভিন রাজ্যে গিয়ে নাকি মার খাচ্ছেন বাংলা ভাষা বলার অপরাধে। আরে বাবা, বাংলা তো বাংলাদেশের মানুষ বলবেনই। বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বা রোহিঙ্গা মুসলিম যারা মায়ানমার থেকে লাথি খেয়ে বাংলাদেশে এসেছিল, বাংলাদেশ থেকে লাথি খেয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তারা যদি ধরা পড়ে তাদেরকে তো পাল্টা তাদেরকে ফেলে আসা হবেই। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্গাপুরের জনসভা থেকে তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে সংবিধান মেনে, আইন মেনে যারা অনুপ্রবেশকারী, যারা ভারতীয় নন, তাদেরকে তুলে ফেলে দিয়ে আসা হবে। এবং এটাকেই আরও সংঘবদ্ধভাবে, আরও জোরালোভাবে কার্যকর করা শুরু হয়ে যাবে। এই যে 3 দিনের কনফারেন্স শেষ হচ্ছে, এই 3 দিনের কনফারেন্সে বহু কিছু আলোচনা করা হবে। আরও কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায়, আরও কিভাবে সীমান্ত সুরক্ষা বাড়ানো যায়, আরও কিভাবে বৈদেশিক শত্রুদেরকে রুখে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো দেশের সুরক্ষা সম্পর্কিত বিষয়। এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন, প্রধানমন্ত্রী সাধারণত কোনো সরকারি কর্মসূচি বা কোনো দলীয় কর্মসূচি হলে তিনি সোশ্যাল মিডিয়ায় সেটা লাইভে সম্প্রচার করেন, তিনি ফেসবুকে, তিনি এক্সে, তিনি ইউটিউবে সম্প্রচার করেন। কিন্তু আজকের যে এই কর্মসূচি 15ই সেপ্টেম্বরে ফোর্ট উইলিয়ামে যে কর্মসূচিটি ছিল, ফোর্ট উইলিয়াম যদিও পূর্বতন নাম, এখন সেটির নাম হয়েছে বিজয় দুর্গ। সেই বিজয় দুর্গে অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত হাই প্রোফাইল একটা বৈঠক হয়েছে, এবং প্রধানমন্ত্রী সেখানে বক্তৃতা দিয়েছেন। সেগুলো কিন্তু কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র জানিয়েছেন আসাম থেকে তিনি কলকাতায় পা রাখার পরে এই কলকাতা শহরের ছবি, কলকাতা বিমানবন্দরের ছবি কি ছিল, সেই ভিডিওটুকু তিনি শুধু দিয়েছেন। এ রাজ্যের মানুষের, এই শহরের মানুষের যে আকুল যে আনন্দ, যে উচ্ছ্বাস, যে অভিনন্দন, তার জোয়ারে ভেসে গিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি যতবারই কলকাতায় এসেছেন, যতবারই পশ্চিমবঙ্গে এসেছেন, ততবারই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, তাকে ঘিরে একটা আবেগ তৈরি হয়েছে, বলা যেতে পারে মডিফাইড হয়ে গিয়েছেন সাধারণ মানুষ। এবং এক্ষেত্রেও তার কোনো রকমের ব্যত্যয় হয়নি। প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি রাজভবনে ছিলেন, সেখানেও একটি বৈঠক হয়েছে, সে ব্যাপারেও আমরা পরের এপিসোডে আলোচনা করব। আপাতত আমরা শুধুমাত্র ফোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গে কি হয়েছে যতটুকু বলা সম্ভব ততটুকু নিয়ে আপনাদেরকে খবরটুকু জানালাম। এবং এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রবল শিরোপীড়া, প্রবল মাথা ব্যথা, প্রবল বুকে ব্যথা, প্রবল যে হতাশা, প্রবল যে মনোকষ্ট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তৃণমূল কংগ্রেস চাক আর নাই চাক, রাজ্য সরকার চাক আর নাই চাক, মুখ্যমন্ত্রী চান আর নাই চান, যেটুকু বাকি আছে এখনো পর্যন্ত ফাঁক ফোকর রয়েছে, সেই ফাঁক ফোকরগুলো দ্রুত ভরাট করে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা অত্যন্ত ভালোবেসে, আপনাদের আশীর্বাদে আমরা 50,000 সাবস্ক্রাইবার প্রায় ছুঁয়ে ফেলেছি।
এবং আপনারা আমাদেরকে আরও আশীর্বাদ করুন। আমাদের এই আলোচনাগুলো, এই আকর্ষণীয় কন্টেন্টগুলো যদি ভালো লাগে তাহলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইবার হননি তারা অবশ্যই সাবস্ক্রাইবার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আর একটা ঘোষণা, আজকে আমি দীপঙ্কর মণ্ডল, আমার আজকে জন্মদিন ছিল। আমি পোস্ট করে সেটা জানিয়েছি। আপনারা যা অভিনন্দন, যে ভালোবাসা জানিয়েছেন তাতে আপনাদের সবাইকে প্রণাম, ভালোবাসা। আমি আপনাদের অভিনন্দনে আপ্লুত। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।